নমস্কার, গল্প ভার্ড স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাদের জন্য সুখবর, আমাদের চ্যানেল GVS এই পুরো অক্টোবর মাস জুড়ে নিয়ে আসবে বিভিন্ন ভৌতিক ও রোমাঞ্চকর সব গল্প। আপনারা শুনতে তৈরি তো? আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের রচনা কি। গল্প শুরুর পূর্বে বিশেষ সতর্কীকরণ, GVS কোনোভাবে কুসংস্কার বা অতিলৌকিক কল্পনাকে প্রশ্রয় দেয় না। এটি সম্পূর্ণভাবে কাল্পনিক এবং লেখকের সম্পূর্ণভাবে নিজস্ব মতামত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, লেখক হেমেন্দ্র কুমার রায়ের রচনা কি। লোকে বলতো 28 নম্বর হরিবোস স্ট্রিটে যারা বাস করে তাদের সবাই মানুষ নয়। আমি কিন্তু মানুষ, এবং ওই মেজবাড়িতে আর যাদের সঙ্গে বাস করছি তারাও আমার মতনই মানুষ। ওর তার কাছে জিজ্ঞাসা করেও সন্দেহজনক বেশি কিছু জানতে পারিনি। রাত্রে মাঝে মাঝে নাকি কোনো ঘরের দরজা অকারণে খুলে যায়, সিঁড়ির ওপরে কাদের পায়ের শব্দ হয়, অন্ধকারে কারা যেন ফিসফিস করে কথা কয়। এসব যে ভূতের কীর্তি, মেসের অন্যান্য লোকরাও জোর করে তা বলতে পারলে না। বাজে ভ্রম হতেও পারে, কারণ কেউ চোখে কিছুই দেখেনি। সেদিনটা ছিল মেঘলা, পূর্ণিমাতেও চাঁদ পেয়েছিল ছুটি। বৃষ্টি জল বারবার আকাশের অন্ধকারকে ধুয়ে দিচ্ছিল, কিন্তু মুছে দিতে পারছিল না। খাওয়া দাওয়ার পর বসে বসে ভূতের গল্পই হচ্ছিল। কাহিনীটা রোমাঞ্চকর হলেও নাকি সত্যি, কিন্তু গল্প যিনি বলছিলেন, গল্পের ভূতটাকে তিনি স্বচক্ষে দেখেননি। ওই সচরাচর যা হয়ে থাকে, সত্য ভূতের গল্পই শোনা যায়, কিন্তু সত্য ভূত চোখে কেউ দেখে না। ভূত সত্যই হোক আর মিথ্যাই হোক, কিন্তু ভূতের গল্প শুনলে মনটা কেমন ভারী হয়ে ওঠে। আমি ভূত মানি না, ভূত কখনো দেখিনি, দেখবার আশাও রাখি না। তবু সেদিন রাতে ঘরের আলো নিভিয়ে যখন বিছানায় গিয়ে আশ্রয় নিলুম, তখন বুকের কাজটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। মনে হলো ঘরের থমথমে অন্ধকার যেন কেমন একটা অস্বাভাবিক ভয়ে ছমছমে হয়ে আছে। খাটের ওপরে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করলুম, তবু চোখে ঘুম নেই। এমন সময় একটা ভয়ানক কাণ্ড হলো। ঠিক যেন কড়িকাঠ থেকে আমার বুকের উপর কি একটা খসে পড়লো। একটা হাত পাওয়ালা জীব দু হাতে সে আমার গলা চেপে ধরল। কুকুর নয়, বিড়াল নয়, কি এটা? কি মানুষ? কড়িকাঠ থেকে পড়ল মানুষ। আমি কাপুরুষ নই, কিন্তু তবু আমি আতঙ্কে আটকে উঠলুম। দুখানা হাড় কঠিন হাত আমার গলা টিপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি প্রাণপণে তাকে চেপে ধরলুম। সে আমার গলা ছেড়ে দিল বটে, কিন্তু ভীষণ বিক্রমে আমার সঙ্গে লড়তে লাগলো। কখনো আচড়ায়, কখনো কামড়ায়, কখনো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। অনুভবে বুঝলুম জীবটা একেবারে উলঙ্গ। সবাই জানে আমি খুব বলবান ব্যক্তি, কিন্তু সেই অজানা জীবটাকে কায়দায় আনতে গিয়ে আমার যেন প্রাণ বেরিয়ে যাবার মতো হলো। অনেকক্ষণ জোড়াজুড়ির পর আমি যখন প্রায় কাবু হয়ে পড়েছি, তখন টের পেলুম সেও ফুসফুস করে বেজায় হাঁপাচ্ছে। তখন উৎসাহিত হয়ে আমি দ্বিগুণ বিক্রমে তার বুকের উপরে 2 হাঁটু দিয়ে চেপে বসলুম। তারপর এক হাতে তার গলা টিপে ধরে আর এক হাতে বেড সুইচটা টিপে দিলুম। কিন্তু আলো জ্বলার সঙ্গে সঙ্গে যা দেখলুম, শুনে কেউ বিশ্বাস করবে না। এখনো সেই মুহূর্তের কথা ভাবলে প্রাণ শিউরে ওঠে। আলো জেলে বিছানার উপরে আমি কিছুই দেখতে পেলুম না। কিছুই নেই, কিছুই না। তবে আমি কাকে চেপে ধরে আছি? কি আমার সঙ্গে আছড়ে কামড়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিচ্ছে? আমার 2 হাতের ভিতরে এমন ছটফট করছে কি? এর দেহ তপ্ত, মাংসল, এর হৃৎপিণ্ড ধুকপুক করছে, এর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অথচ আমার চোখের সামনে কিছুই নেই, কোনো অস্পষ্ট ছায়া বা ধোঁয়াটে রেখা পর্যন্ত না।
এতক্ষণ পরে মহা ভয়ে চিৎকার করে উঠলুম, বাঁচাও! একবার নয়, দুবার নয়, বারবার। এই ব্যাপারের পর চিৎকার না করে থাকা যায় না। পাশের ঘরে থাকতো আমার বন্ধু মহিম। সে তাড়াতাড়ি ছুটে এলো। আমার মুখ নিশ্চয়ই ভয়ে সাদা হয়ে গিয়েছিল, কারণ ঘরে ঢুকেই সে বলে উঠল, নবীন, নবীন, ব্যাপার কি? তুমি ওরকম হয়ে গেছো কেন? মহিম, মহিম, এ আমাকে আক্রমণ করেছে। আমি একে চেপে ধরে আছি, কিন্তু আমি একে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। হো হো করে কারা হেসে উঠল। ফিরে দেখি আমার চিৎকারে মেসের সবাই ঘরের ভিতরে ছুটে এসেছে। আমার কথা শুনে তারাই হাসছে। তারা ঠাউরেছে আমার মাথা হঠাৎ বিগড়ে গেছে। মহিম বললে, নবীন, আজকে তুমি সিদ্ধি টিদ্ধি কিছু খেয়েছো নাকি? আমি সকাতরে বললুম, দোহাই তোমার, আমার কোথায় বিশ্বাস করো। দেখছো না, দেখছো না আমার গা দিয়ে রক্ত ঝরছে? দেখছো না এই ধাক্কায় আমার দেহ কেঁপে কেঁপে উঠছে? আচ্ছা আচ্ছা, এতেও যদি তোমার বিশ্বাস না হয়, তুমি নিজে এসে এদিকে এসো, তুমি এদিকে এসো, এর গায়ে হাত দিয়ে দেখো, দেখো। মহিম এগিয়ে গেল। তারপর আমার নির্দেশ অনুসারে এক জায়গায় হাত দিয়ে সে তীব্র চিৎকার করে উঠল। মহিমেকে ছুঁয়েছে। আমি যন্ত্রণা বিকৃত স্বরে বলে উঠলুম, মহিম, আমি আর একে ধরে রাখতে পারছি না। এর জোর যেন ক্রমেই বেড়ে উঠেছে। ঘরের ওই কোণে এক গাছা দড়ি আছে, দেখো তো, শিগগির দড়ি গাছা নিয়ে এসো, আমাকে সাহায্য করো, সাহায্য করো। মহিম আর আমি দড়ি দিয়ে সেই অদৃশ্য জীবটাকে বাঁধতে লাগলুম। সে এক অদ্ভুত দৃশ্য। শূন্যতার চারিদিকে দড়ি জড়ানো। ঘরের ভিতরে যারা ভিড় করে দাঁড়িয়েছিল তারা ভাবলে আমরা কোনো কৌতুক অভিনয় করছি। বাড়িওয়ালা বললে, এসব পাগলামি দেখাবার জন্য কি তোমরা রাত 2টোর সময় আমাদের ঘুম ভাঙালে? আমি রেগে বললুম, পাগলামি? হ্যাঁ, যার খুশি হয় এসে এর গায়ে হাত দিয়ে দেখুক না। হ্যাঁ, পাগলামি? কিন্তু সে পরীক্ষাতেও কেউ রাজি হলো না। তবু তারা আমাদের কথায় বিশ্বাস করলো না। বাড়িওয়ালা বললে, জ্যান্ত জীব, অথচ দেখা যায় না, এ কেমন গাঁজাখুরি কথা? হ্যাঁ, আমি আর মহিম তখন একসঙ্গে দড়ি ধরে সেই অদৃশ্য জীবটাকে টেনে তুললুম। তারপর 2-1 বার তাকে শূন্যে দুলিয়ে দড়ি গাছা ছেড়ে দিলুম। একটা ভারী জিনিস পড়লে যেমন হয়, ধপাস করে একটা শব্দ হলো। বালিশ ও বিছানার মাঝখানটা নেমে গেল এবং খাটের কাঠ মচমচ করে আর্তনাদ করে উঠল। পর মুহূর্তে ঘরের ভিতর আর জনপ্রাণী রইল না। বিষম ভয়ে সকলেই হুড়মুড় করে বেগে পলায়ন করল। বিছানার উপরে পড়ে সে ছটফট করছে, আর তার ছটফটানির চোটে বিছানার চাদরখানা কুঁচকে লন্ড ভণ্ড হয়ে যাচ্ছে। মহিম বললে, নবীন, নবীন, এই দৃশ্য চোখে দেখতে আমার ভয় হচ্ছে। আমারও। কিন্তু কিন্তু ব্যাপারটা যে একেবারেই ধারণাতীত, তাও তো বলতে পারি না। তুমি কি বলছো হে? এর চেয়েও ধারণাতীত ব্যাপার আর কি হতে পারে? পৃথিবীতে এমন ব্যাপার আর কখনো ঘটেছে? না না না, ভালো করে ভেবে দেখো। আমাদের সামনে একটা বস্তু রয়েছে, অথচ আমরা তাকে দেখতে পাচ্ছি না। বাতাসকেও আমরা দেখতে পাই না, কিন্তু তাকে আমরা ছুঁতে পারি। বাতাসের অস্তিত্বকে আমরা অস্বীকার করি। কিন্তু এ জীব যে জীবন্ত, এর বুকে হাত দিলে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করবে। নবীন, তুমি প্রেতচক্রের কথা শুনেছ তো? সেখানে এমন সব প্রেতের আবির্ভাব হয় যাদের দেখা যায় না, কিন্তু ছোঁয়া যায়। মহিম, তুমি কি তবে বলতে চাও আমরা একটা প্রেতকে গ্রেপ্তার করেছি? না না না, আমি এখন কিচ্ছু বলতে চাই না। তবে ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখে আমি ছাড়বো না। দেখো, ওই দেখো, বিছানার তোলপাড় হচ্ছে না, নিঃশ্বাসের শব্দ হচ্ছে আস্তে আস্তে। বন্দি বোধহয় ঘুমোচ্ছে। সে রাত্রে কিন্তু আর আমাদের ঘুম হলো না। এর পরেও কেউ কারোর চোখে ঘুম আর আসে? পরদিন সকালবেলায় আমাদের মেজবাড়ির সামনে শহর যেন ভেঙে পড়ল। সকলেরই মুখে একটাই জিজ্ঞাসা, যাকে আমরা পাকড়াও করেছি সেটা কি? কিন্তু যা কিছু প্রশ্ন হচ্ছে সবই ঘরের বাইরে থেকে।
ঘরের ভিতরে ভরসা করে কেউ পা বাড়াচ্ছে না। তার আকার কিরকম সেটা জানবার জন্য মন ব্যস্ত হয়ে উঠল। সাবধানে তার গায়ে হাত বুলিয়ে যা বুঝেছি, মানুষের মতো নাক, চোখ, মুখ, মাথায় চুল নেই, হাত আর পাও মানুষের মতো, লম্বায় 13-14 বৎসর বয়সের বালকের মতো। পরের দিন সন্ধ্যার আগে মেসের সমস্ত ভাড়াটে তল্পি তল্পা গুটিয়ে সরে পড়ল। বাড়িওয়ালা এসে বললে, ও আপদকে আমার বাড়িতে আমি রাখবো না। তোমরা যদি রাখতে চাও তো আমি তোমাদের নামে নালিশ করব। হে, আমি বললুম, ইচ্ছে করলে তুমি একে বিদায় করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাকে বিদায় করতে রাজি আছে টাকার লোভ দেখিয়েও এমন লোক খুঁজে পাওয়া গেল না। সেখানে বন্দী হয়ে সে দিনের পর দিন ধরফর করতে লাগলো। হপ্তাখানেক পরে মহিম একদিন বললে, আমাদের বন্দির চেহারা কিরকম তা জানবার এক উপায় আমি আবিষ্কার করেছি। কি কি উপায়? ওর দেহ যখন স্পর্শ করা যায় তখন প্যারিস প্লাস্টার দিয়ে অনায়াসেই ওর ছাঁচ তোলা চলবে। ঠিক বলেছ, কিন্তু সে সময় ও যদি ছটফট করে তাহলে তো ছাঁচ উঠবে না। নবীন, তুমি তো ডাক্তারি শিখছো, ওকে ক্লোরোফর্ম দিয়ে তুমি তো খুব সহজেই অজ্ঞান করে ফেলতে পারো। তাহলে ছাঁচ তুলতে আর কিছুই বাধা হবে না। মহিমের বুদ্ধি খুব সাফ, তারই কথা মতো কাজ করা গেল। ছাঁচও উঠল। উফ, সে কি বিদঘুটে চেহারা! মানুষের মতন গড়ন বটে, কিন্তু কি ভয়ঙ্কর মূর্তি। চোখ দুটো গোল ভাটার মতো, নাকটা ছুচালো ও বাঁকা, ঠোঁট পুরু পুরু উল্টানো, দাঁতগুলো বড় বড় হিংস্র জানোয়ারের মতো, ঠিক যেন পিশাচের মুখ, যেন মানুষের রক্ত মাংস খাওয়াই তার অভ্যাস। এখন এই ভয়াবহ জীবকে নিয়ে কি করা যায়? একে বাড়ির ভিতরে রাখাও চলবে না, ছেড়ে দেওয়াও অসম্ভব। ছাড়া পেলে এ পৃথিবীর কত মানুষের ঘাড় মটকাবে তা কে বলতে পারে। তবে কি করব আমরা? একে হত্যা করে সকল আপদ চুকিয়ে দেব? না, তাও সম্ভব নয়। এর গড়ন যে মানুষের মতো। প্রতিদিনই এই সব কথা আমাদের মনে হয়। সেই অদ্ভুত অদৃশ্য জীবের খাদ্য যে কি তাও বোঝা গেল না। সকল রকম খাবারই তার সামনে রেখে দিই, কিন্তু সে কিছুই ছুঁই না। 15 দিন কেটে গেল, তবু অনাহারে সে মরল না। তখনও ছাড়ান পাবার জন্য সে ঘোরাঘুরি দিয়েও ছটফট করে সারা বিছানা তোলপাড় করে তুলেছে। কিন্তু তারপরে ধীরে ধীরে তার ছটফটানি কমে গেল। বেশ কিছুদিন পর দেখা গেল তার হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়ে গেছে। হাত দিয়ে বুঝলুম তার দেহ কঠিন, আড়ষ্ট ও ঠান্ডা। সে মরেছে, কিন্তু কি সে? একে সেই অদৃশ্য জগতের কেউ, যে জগতের বাসিন্দারা মানুষকে রাত্রে এসে ভয় দেখায় এবং আমরা যাদের প্রেত বলে মনে করি। শেষ হলো আমাদের আজকের গল্প। লেখক হেমেন্দ্র কুমার রায়ের রচনা কি। আমাদের আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় এবং নবীনের ভূমিকায় ছিলাম আমি, অচ্যুতা। মহিমের ভূমিকায় শ্রমণ। আমাদের পোস্টার এডিটিংয়ে ছিল সৌম্যদীপ এবং আকাশ। বিশেষ সহায়তা অনির্বাণ এবং গল্পের অডিও রূপান্তর করেছে সায়ক পাল। সমগ্র পরিচালনায় টিম গল্পভার স্টুডিও। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু, এবং লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের গল্পটি। আজ তবে আসি, পরের সপ্তাহে আবারও একটি গল্প নিয়ে হাজির হব আমরা। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।